আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষার্থীদের জন্য একটা বিগ ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাসটা হচ্ছে আর ইউ অ্যাডমিশন, আর ইউ এই ইউনিট পাওয়ার প্লে। অর্থাৎ কেন আমরা পাওয়ার প্লে নাম দিলাম, এখন যারা পরীক্ষার্থী আছো তোমরা, অর্থাৎ ফার্স্ট টাইমার অ্যান্ড সেকেন্ড টাইমার বোথ, তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটা হইতে পারে একটা সুযোগ। ঠিক আছে, এই জন্য আমরা দিয়েছি পাওয়ার প্লে। পাওয়ার প্লেতে কী হয়, বলাররা বল করতে থাকে, বাট ব্যাটসম্যানরা সুযোগটা কাজে লাগায়। মাত্র দুইটা প্লেয়ার সার্কেলের বাইরে থাকে, তাই না? এই সুযোগটা আমরা কাজে লাগাই যারা ব্যাটসম্যান আছে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে ব্যাটসম্যান অ্যান্ড তোমরা পেয়েছো পাওয়ার প্লে। এর অর্থ কি, আমি মাত্র একটা ডেমো তোমাদের সামনে নিয়ে আসবো। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন থাকে ইংলিশের এই ইউনিটে? 28টা। আমি মাত্র 28টা প্রশ্ন সলভ করে দেখাবো, একই সাথে কিভাবে পরীক্ষায় ইংলিশ প্রশ্ন সলভ করতে হয় সেটাও দেখাবো। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক, আমরা হচ্ছে 28টা প্রশ্ন সলভ করব। দুই, কিভাবে পরীক্ষায় প্রশ্ন সলভ করতে হয় ইংলিশ, এটা শিখবো। নাম্বার টু ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমাদের পরীক্ষা কবে? 17 জানুয়ারি। অর্থাৎ আমাদের হাতে এক সপ্তাহ বা তার কম সময় আছে। ঠিক আছে, তো এই এক সপ্তাহ সময়ের মধ্যে আমরা কিভাবে রাজশাহী ইউনিভার্সিটির এই যে এই ইউনিট রয়েছে, হ্যাঁ, এই ইউনিটের জন্য কিভাবে প্রস্তুত হব। এই ইউনিটের জন্য আমরা ইংলিশ, বিশেষ করে এটা আমরা খুবই প্যারা খাই। এর কারণ হচ্ছে ইংলিশ নিয়ে আমাদের দুর্বলতা চিরন্তন। বাঙালিদের জন্য ইংলিশের দুর্বলতা চিরন্তন। কিন্তু আমি চেষ্টা করেছি মাত্র 28টা প্রশ্ন খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে আসার। বারবার এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, ওইগুলোকে সাজিয়ে নিয়ে এসেছি। অ্যান্ড ওইটা কিভাবে সলভ করতে হবে, এটা হচ্ছে আজকে আমার মূল টার্গেট। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে, অলরেডি তোমরা আমাকে চিনো, যারা চিনো না তাদের জন্য, আমি তানজিমুল ইসলাম, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দ্যাটস ইট। ওকে, তো আমাদের রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের প্রশ্ন সলভ করতে গেলে এই যে জিনিসটা আমরা দেখতেছি, এটার আমি একটা নাম দিয়েছি। সেটা হচ্ছে কি, নামটা হচ্ছে প্যারা। কেন প্যারা? এই যে প্যাসেজ, এটাকে আমি প্যারা বলছি। মাত্র এই কয় মিনিটে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, চিন্তা ভাবনা করে ব্রেন খাটিয়ে, মনে পড়বে না। অনেক প্যারা না, অলরেডি অনেক প্যারা। তার মধ্যে আবার একটা প্যাসেজও পড়া লাগবে, এত বড় প্যাসেজ পড়ে এইটা বুঝে এইটা অনুযায়ী আবার উত্তর করতে হবে। তাইলে এটা একটা প্যারা না? আমি এটা নাম দিয়েছি প্যারা। হোয়াট এভার, এই প্যারা যদি আমি এড়িয়ে যেতে চাই, তাহলে ওভারঅল দেখা যাচ্ছে আমার এই জায়গা থেকে 4-5টা এমসিকিউ বাদ দেওয়া লাগবে। তো ভালো একটা সিরিয়ালের জন্য অ্যান্ড চান্স নিশ্চিত করার জন্য কোনোভাবেই আমি এই প্যারাটাকে এড়িয়ে যাইতে পারবো না। আমাদের জীবনে তো আরও অনেক প্যারা আছে, আমরা চাইলেই কি এড়িয়ে যেতে পারি? পারি না। তো এটাও আমরা এড়িয়ে যেতে পারবো না, আমাদের এটা পড়াই লাগবে, এটা পড়ে উত্তর করাই লাগবে। তো আমরা শুরু করি, ঠিক আছে? তো প্রথমে বলতেছে যে when we think of intelligent members of the animal kingdom, the creatures that spring immediately to mind are apes and monkeys. অর্থাৎ যখন আমরা ইন্টেলিজেন্ট মেম্বার, ঠিক আছে, ইন্টেলিজেন্ট মেম্বার মানে আমরা জানি ইন্টেলিজেন্ট মেম্বার অফ দ্য অ্যানিম্যাল কিংডম, অর্থাৎ প্রাণী জগতের বুদ্ধিমান যেই সদস্যগুলো আছে, আমরা সেইগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি, প্রথমে আমাদের মাথায় কি আসে? স্প্রিং ইমিডিয়েটলি, অর্থাৎ প্রথমে কি মাথায় আসে? টু মাইন্ড মানে মনে আর কি। কি মনে আসে? এপস বন মানুষ অথবা মানকি, ঠিক আছে? এরপরে বলছে বাট ইনফ্যাক্ট দ্য সোশ্যাল লিভস অফ মেম্বার্স অফ দ্য ইনসেক্ট কিংডম আর সাফিসিয়েন্টলি কমপ্লেক্স টু সাজেস্ট মোর দ্যান এ হিন্ট অফ ইন্টেলিজেন্স। অর্থাৎ এখানে কি বলতেছে? সোশ্যাল লিভস অফ মেম্বার্স অফ দ্য ইনসেক্ট, অর্থাৎ আমাদের যে কীট পতঙ্গ আছে, এই কীট পতঙ্গের যে রাজ্য, এইটার সোশ্যাল লিভস সামাজিক জীবন, ঠিক আছে, সামাজিক জীবন সাফিসিয়েন্টলি কমপ্লেক্স টু সাজেস্ট মোর দ্যান এ হিন্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ তাদের যে সামাজিক জীবন বা কার্যাবলী আছে সেটা হচ্ছে এ হিন্ট অফ ইন্টেলিজেন্স মোর দ্যান, অর্থাৎ বুদ্ধিমত্তার থেকেও বেশি কিছুর ইঙ্গিত দেয়। কাদের সামাজিক জীবন অথবা সামাজিক যে জটিলতা, এটা কিসের? ইনসেক্ট অর্থাৎ কীট পতঙ্গ। বলতে চাচ্ছে আমরা হচ্ছে জানি যে কি ইন্টেলিজেন্ট মেম্বার বলতে আমরা প্রথমে মাথায় আসে হচ্ছে বানর, তারপরে বন মানুষ। বাট এই যে আমাদের ইনসেক্ট রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, এদের যে সামাজিক কার্যাবলী, সামাজিক যে কানেকশন ওয়ার্কস, এটা এত কমপ্লেক্স যে আমাদের কি দেয়? সাজেস্ট করে
এ হিন্ট অফ ইন্টেলিজেন্স, মোর দ্যান এ হিন্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধিমত্তার থেকেও কি বেশি কিছুর ইঙ্গিত দিয়ে থাকে। এরপরের সেন্টেন্স হচ্ছে অ্যামং দিস, অর্থাৎ ওই ইনসেক্টস, এই যে ইনসেক্ট রয়েছে না, এইগুলোর মধ্যে দ্য ওয়ার্ল্ড অফ অ্যান্ট, এই যে অফ দ্য অ্যান্ট, অর্থাৎ পিঁপড়ার যেই দুনিয়া রয়েছে, মানে পিঁপড়াগুলা হ্যাজ কাম ইন ফর কনসিডারেবল scrutiny lately, and the idea that ants demonstrate sparks of cognition has certainly not been rejected by those involved these investigations. অর্থাৎ একটা লম্বা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আমরা আস্তে আস্তে মিনিং করার ট্রাই করি, কারণ আমরা যদি মিনিং না করতে পারি, এটা না বুঝি, তাহলে আমরা কেন এত সময় নিয়ে এটা পড়লাম, উত্তর যদি না করতে পারি, ঠিক আছে, এটা আমরা বুঝবো, দেন এটা থেকে 3-4টা প্রশ্ন আসবে, সেগুলো সলভ করব, এটাই তো আমাদের লক্ষ্য, তো আমাদের এটা বোঝা লাগবে। এখন দ্য ওয়ার্ল্ড অফ অ্যান্ট হ্যাজ কাম ইন ফর কনসিডারেবল স্ক্রুটিনি লেটলি, অর্থাৎ ব্যাপকভাবে বিবেচনা এসেছে কারা, দ্য অ্যান্ট, অ্যান্ড দ্য আইডিয়া, যেই ধারণা, দ্যাট অ্যান্ট ডিমনস্ট্রেটস স্পার্ক, অর্থাৎ ডিমনস্ট্রেট মানে কি, ডিমনস্ট্রেট স্পার্কস মানে কি, কি একদম ঝলক ছড়ায়, ঠিক আছে, তাদের যেই ইনসেক্ট, এরা তো অবশ্যই ইনসেক্টের মধ্যেও তারা এমন একটা জিনিস, পিঁপড়া এমন একটা জিনিস, এদের সামাজিক কার্যাবলী বা এদের বুদ্ধিমত্তা একদম ঝলক ছড়ায়, ডিমনস্ট্রেটস স্পার্ক, ঠিক আছে। এরপরে আমাদের এই সেন্টেন্সটা আমরা মোটামুটি বুঝতে পারলে এই পুরো প্যাসেজটাই বুঝতে পারবো আমরা যা দেখতেছি, কারণ এখানে একটা স্পেশাল জিনিস নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দ্য অ্যান্ট, ঠিক আছে। তারপর বলতেছে কি, সার্টেনলি এটা হয়েছে, নট বিন রিজেক্ট করতে পারবে না, বাই দোজ ইনভলভ দিস ইনভেস্টিগেশনস, অর্থাৎ যারা এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছে যে কারা বেশি বুদ্ধিমান প্রাণী, তারা এটা রিজেক্ট করতে পারবে না যে পিঁপড়ারা এখন রিসেন্টলি ব্যাপকভাবে আমাদের সমালোচনায় আসতেছে তাদের বুদ্ধিমত্তা দিয়ে, ঠিক আছে, তাদের বুদ্ধিমত্তা যে আছে এটা আমরা গবেষণা করতে যে আস্তে আস্তে পাচ্ছি, যারা গবেষণা করছে তারা কি করতে পারবে না, কখনোই রিজেক্ট করতে পারবে না এই ধারণাটা, ঠিক আছে। তো আমরা ইন শর্ট একটা কঠিন প্যাসেজ বুঝতে পারছি। আমি বলি, যখন আমরা ভর্তি পরীক্ষা দিচ্ছি, এই এত বড় জিনিসটাকে এত এক্সপ্লেন করার সময় থাকে না, কি করতে হয়, আমি আস্তে আস্তে একদম প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝে দেন উত্তর করব, সম্ভব না, ঠিক আছে, আমাদের সময় কম, তো আমরা এটা ইন শর্ট বোঝার চেষ্টা করব, একদম মূল থিমটা বোঝার চেষ্টা করব, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা হচ্ছে প্রশ্নের দিকে খেয়াল করবো, প্রশ্নে কি চাচ্ছে ওইটা এখানে খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। তো এইরকম প্যাসেজ আমাদের একটা থাকবেই, আশা করা যায়, না থাকলে আলহামদুলিল্লাহ থাকবে। তো এইভাবে আমরা ইন শর্ট পড়ার চেষ্টা করব। এরপরে আসতে কি, এই যে এখন আমরা মূল পার্টে চলে এসেছি, ওই যে আমরা প্যাসেজটা পড়েছি, এই জায়গা থেকে আমাদের 3টা বা 4টা প্রশ্ন থাকবে, হ্যাঁ। তো প্রথম প্রশ্নে কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দ্য এক্সট্র্যাক্ট, ঠিক আছে, আমাদের কি বের করতে হবে তাইলে, এই যে আমরা আগে যেই প্যাসেজটা পড়লাম, এক্সট্র্যাক্টটা পড়লাম, এইটার একটা আমার টাইটেল লিখতে হবে। তো আমরা 4টা অপশন দেখি। ভার্সিটির ইংলিশ প্রশ্নে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে কোনটা উত্তর হচ্ছে, এইটা খুঁজতে গেলে আমরা প্যারাই পড়বো, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা যেটা করব সেটা হলো যে কোনটা উত্তর হচ্ছে না, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে আমরা বাদ দিব, যে এটা উত্তর হচ্ছে না এটা বাদ, এটা হচ্ছে না এটা বাদ, ঠিক আছে। তো আমরা দেখি, আমাদের একটা টাইটেল খুঁজতে বলছে, আমরা অপশনগুলো দেখি, অ্যান্টস ভার্সেস হিউম্যান, এটা কি সঠিক, আমরা দেখি এইখানে হিউম্যান রিলেটেড ওইরকম কোনো কথাই বলা নাই, তাহলে কি এটা ভুল, ঠিক আছে। তাহলে এই হিউম্যান রিলেটেড কথা যেহেতু নাই, তাহলে এটা ভুল, আমরা কেটে দিলাম, প্রশ্ন আবার কাটাকাটি না করাই বেটার। তারপর হচ্ছে হিউম্যান সুপেরিয়রিটি, ঠিক আছে, হিউম্যান রিলেটেড কোনো কথাই নাই ভাই, আমরা এখানে একদম বাদ, হিউম্যান রিলেটেড কথা বললে বাদ। তারপর হচ্ছে অ্যান্ট ইন্টেলিজেন্স, হইতে পারে, যেহেতু অ্যান্ট রিলেটেড কথা রয়েছে আমরা প্রথমে বাদ দিব না, পরেরটা দেখি, প্রবলেমস অফ হিউম্যান ইন্টেলিজেন্স, আবার সেই হিউম্যান, ভাই এখানে হিউম্যান নিয়ে কোনো কথাই নাই, আমরা বুঝতে পারছি, তার মানে এটাও কাটা, 3টা উত্তর হবে না, মানে এটাই উত্তর, ঠিক আছে, 3টা বাদ দিতে পারলে একটা উত্তর, এটা আমরা জানি, হ্যাঁ। তো আমাদের টাইটেলটা কি তাইলে, অ্যান্ট ইন্টেলিজেন্স, আমরা দেখি যে এইখানে বলা হয়েছে, টোটাল যে বিষয়টা বলা হয়েছে তার মধ্যে দ্য অ্যান্টকে হাইলাইট করা হয়েছে। তো এই 4টা যে আমাদের অপশন ছিল, এর মধ্যে কম্পারেটিভলি এই অ্যান্ট ইন্টেলিজেন্স যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে যে টাইটেল হিসেবে ইউজ করা যায়, তাই না। এরপরে দেখি প্রশ্নে কি আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ কগনিশন, এই যে কগনিশন হচ্ছে নাউন, লাস্টে টিআইওএন থাকলে আমরা জানি এটাকে নাউন বলে। এখন আমার খুঁজে বের করতে হবে কি, এই 4টা অপশনের মধ্যে থেকে এই কগনিশনের অ্যাডজেক্টিভ ফর্মটা বের করতে হবে। দেখো আমি একটা কথা প্রথমেই বললাম যে প্রশ্ন
দেখে আমাদের উত্তরটা সঠিক উত্তর খুঁজে বের করার আগে কি করা লাগবে, ভুল উত্তরগুলো খুঁজে বের করে বাদ দেওয়া লাগবে। তো কগনিশনের অ্যাডজেক্টিভ ফর্ম আমি যদি বের করতে চাই, আমরা চারটা অপশন দেখি। কারেকশন, কগনিশন থেকে কারেকশন, জিনিসটাই ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এটা কি কোনোভাবে সম্ভব? সম্ভব না, এটা কেটে দিই। তারপর হচ্ছে রিকগনাইজ, তো কগনিশন কই আর রিকগনাইজ কই, এটা তো হচ্ছে যে ওয়ার্ডই চেঞ্জ করে দিছে, তো ওয়ার্ড চেঞ্জ করলে তো মিনিং থাকার কথা না, ঠিক আছে। এরপর হচ্ছে কগনিটিভাইজিং, এইটা একটা হইতে পারে, আরেকটা হচ্ছে কগনিটিভ। এই কগনিটিভাইজিং লাস্টে ZING রয়েছে, এটা হইতে পারে অথবা কগনিটিভ। আমাদের খুঁজে বের করতে হবে কি, অ্যাডজেক্টিভ। তো আমরা দুইটা বাদ দিতে পেরেছি, এখন হয় এটা হবে অথবা ওইটা হবে। কগনিটিভাইজিং এইটার অর্থ অ্যান্ড কগনিটিভ, এই দুইটার অর্থ যদি আমরা জানি দেন আমরা সহজে বুঝতে পারবো, ঠিক আছে। কগনিটিভের অর্থ কি, বুদ্ধিদীপ্তশীল। এখন এই কগনিশনের অর্থ কি আর আমাদের এই দুইটার অর্থ কি আমার দেখা লাগবে, ঠিক আছে। কগনিশনের অর্থ বুঝলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। কগনিশনের অর্থ হচ্ছে চিন্তাধারা বলা যায়, ঠিক আছে, স্বাভাবিক চিন্তাধারা না, কৌশল, ঠিক আছে। এখন এই কগনিটিভ আর কগনিশন এই দুইটার মিল আছে দেখা যায়। কগনিটিভাইজিং এই ওয়ার্ডটা আমার কাছে অপরিচিত। আচ্ছা, আমি আরেকটা সিচুয়েশন এক্সপ্লেইন করি। দেখা যাচ্ছে পরীক্ষার হলে এমন হয়েছে যে আমি দুইটা অপশন বাদ দিতে পারছি অ্যান্ড এই দুইটা অপশনের মধ্যে থেকে বাদ দিতে পারছি না, তখন আমি কি করব, ঠিক আছে। আমার তো উত্তর করে আসা লাগবে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যেই দুইটা বাদ দিতে পারছো ওই দুইটা তো গেছেই, আর দুইটা রয়েছে মানে 50-50 চান্স, ঠিক আছে। তো উত্তরের সাথে প্রশ্নের সাথে উত্তরের কাছাকাছি যেটা আছে, মিল আছে, বিশেষ করে যখন এই ফর্ম নির্দেশ করার কথা বলছে সেটা দিয়ে আসে বেটার, যেটা তোমার পরিচিত ওয়ার্ড মনে হয়। যেমন কগনিটিভাইজিং, এটা ওয়ার্ডটাই অনেক জটিল, ঠিক আছে। কগনিটিভাইজ থেকে কগনিটিভাইজিং হয়েছে, তো এইটা উত্তর হওয়ার পসিবিলিটি কম। কগনিটিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কগনিটিভ, কগনিশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কগনিটিভ। এরপরে আমরা এমসিকিউটা গেল, ঠিক আছে। কগনিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আমরা সহজে মনে রাখবো, যার অর্থ হচ্ছে চিন্তাশীল, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কগনিশন এর অর্থ হচ্ছে চিন্তাধারা, অ্যান্ড হচ্ছে যে কগনিটিভ এটা চিন্তাশীল, এটা অ্যাডজেক্টিভ ফর্ম নির্দেশ করছে। আমরা পরের এমসিকিউতে যাই, ঠিক আছে। এখানে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ স্প্রিং ইন দ্য কনটেক্সট অফ দ্য এক্সট্র্যাক্ট। অর্থাৎ এখানে স্প্রিংয়ের অর্থ কি, আমরা তাহলে প্রথমে একদম প্যাসেজে ফিরে যাই। এখানে এই যে স্প্রিং ছিল, আমি বলেছিলাম যে স্প্রিং ইমিডিয়েটলি এর অর্থ হচ্ছে মাথায় বা এখানে রয়েছে মনে প্রথমে আসা। স্প্রিং মানে কি তাইলে আসা, ঠিক আছে। দেখি তো অপশনে এরকম কিছু আছে কিনা। এই যে এখন আমার স্প্রিংয়ের অর্থটা খুঁজে বের করতে হবে। জয়, জয় মানে কি, সিজন, সিজন মানে কি, স্মল ওয়াটার ফ্লো মানে কি, একটার মানেও কি আশা, আশা বোঝায়, বোঝায় না। এখানে কাম আপ। সহজে আমরা যদি প্যাসেজটার দিকে খেয়াল করি, ওইখানে স্প্রিং ইমিডিয়েটলি টু মাইন্ড, এইটুকু দেখলে আমরা বুঝতে পারবো যে মানে তাৎক্ষণিকভাবে আমাদের মাথায় যেটা আসে, তাই না, বা মনে যেটা আসে, তো আশা। হ্যাঁ, স্প্রিংয়ের অর্থ হচ্ছে আশা, তো এটা সঠিক উত্তর। এরপরে আমাদের আসে হচ্ছে দ্য বয় রিডস দ্য বুক। এখানে হোয়াট কাইন্ড অফ ভার্ব রিড ইন দ্য সেন্টেন্স ইজ, অর্থাৎ আমাদের হচ্ছে যে প্যাসেজ থেকে চারটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন হয়তো আমরা পরে পাবো, একটু উল্টোপাল্টা হয়ে গেছে, সরি ফর দ্যাট। এখন আমরা গ্রামেটিক্যাল যে প্রশ্নগুলো আছে সেখানে চলে আসি। আমার 4 নম্বর প্রশ্নে কি বলতেছে, দ্য বয় রিডস দ্য বুক। এখানে এই যে সেন্টেন্সটাতে রিডস রয়েছে, এইটা কোন ভার্ব? তো আমি হচ্ছে যে প্রথমে একটা ভার্বের ক্লাস নিয়েছিলাম, যেই ক্লাসে আমি ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম এইখানেই অনলিয়ার্স পেজেই। যারা ভার্বের ক্লাসটা করো নাই, করাটা ইম্পর্টেন্ট আমি বলবো, তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। ওই ক্লাসের লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সম্ভব হলে আগের ক্লাসটা করে এসো, তাহলে এখন বোঝার সুবিধা হবে, ঠিক আছে। হোয়াট এভার, হোয়াট কাইন্ড অফ ভার্ব রিড ইন দ্য সেন্টেন্স ইজ। এখানে তো আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে একটা, অ্যান্ড এটা অবজেক্ট। আমরা কি বলতে পারি, আমরা একটা জিনিস শিখেছিলাম মনে আছে কি আমাদের, যে ভার্বের ক্লাসে শিখেছিলাম হয়তো, ভার্বকে কি কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো দ্য বয় রিডস, ছেলেটি পড়ে, কি পড়ে, যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, কি পড়ে, বই পড়ে, তাহলে উত্তর আছে, অর্থাৎ এটাকে আমরা অবজেক্ট বলতে পারছি। হ্যাঁ, এখন আমরা অপশনে ফিরে আসি। 4 টাইপের ভার্ব এই জায়গায় দিয়েছে, আমরা খুব সহজেই কনফিউজ যাতে হয়ে যাই। ইউনিভার্সিটির যারা পরীক্ষা নিয়ে থাকে, ভর্তি পরীক্ষা, তারা চাই আমরা কনফিউজ হয়ে যাই অ্যান্ড ভুল করি।
ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা, একদম ইন এ ওয়ার্ড ইউনিভার্সিটি এক্সাম হচ্ছে বাদ দেওয়ার এক্সাম। আমরা এখানে টিকে থাকবো, দিস ইজ আওয়ার টার্গেট, আমরা টিকে থাকবো সামহাউ অর এনিহাউ, ঠিক আছে। তো এখন আমাদের প্রশ্নের যে অপশনগুলো রয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, এটা এ ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ, তারপর হচ্ছে অক্সিলিয়ারি, তারপর হচ্ছে প্রিন্সিপাল। তো আমরা কি বলেছি, প্রথমেই যেটা বলছি যে আমরা বাদ দিব, এখানে রিডস হচ্ছে অক্সিলিয়ারি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাই না, অক্সিলিয়ারি ভার্ব আমরা চিনি। এরপর হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অথবা প্রিন্সিপাল। এই তিনটার মধ্যে কনফিউশন লাগতে পারে, কারণ প্রিন্সিপাল ভার্ব তো হইতেই পারে, এখানে রয়েছে দ্য বয় রিডস দ্য বুক, এখানে রিডস হচ্ছে পড়া, এখানে মেইন কাজ করতেছে, তো এখানে রিডস হচ্ছে আমরা প্রিন্সিপাল ভার্ব সহজেই বলে দিতে পারি। ভাই এটা ভুল হবে, ঠিক আছে, যেটা সহজে হয়ে যাবে। আমরা অ্যাডমিশনে একটা জিনিস মনে রাখবো, যেটা আমরা খুব সহজে পারবো ওইটাই ভুল হচ্ছে, কনফিডেন্টের সাথে ভুল লাগাচ্ছি, ঠিক আছে। আমরা একটু চিন্তা করি, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে জানি, যেই ভার্বের একটা অবজেক্ট প্রয়োজন হয় ফুল মিনিং দিতে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যদি আমি এইটুকু না দিতাম, এটা যদি আমার প্রশ্নে না থাকতো, তাহলে কি হইতো, যে দ্য বয় রিডস, ছেলেটি পড়ে, আমরা কি পূর্ণ কোনো অর্থ পাইতাম? কি পড়ে, কেমন পড়ে, কিভাবে পড়ে, কিছুই নাই, ঠিক আছে। তো এখানে দ্য বয় রিডস, এরপর আর কিছু যদি না বলি মিনিং আসতেছে না। একই সাথে আমি যদি একটা অবজেক্ট দিয়ে দিই দ্য বুক, অর্থাৎ ছেলেটি বই পড়ে, এখন একটা মিনিং দিচ্ছে না, ছেলেটা বই পড়তেছে, ঠিক আছে, যেটা তোমরা করো না। তো এটা হচ্ছে যে অবজেক্ট নিয়ে যেহেতু মিনিং দিচ্ছে, তাহলে এটা ট্রানজিটিভ। আমি আরেকবার বলি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যেগুলার সেন্টেন্সে প্রপার মিনিং দিতে অবজেক্ট প্রয়োজন হয়। তো এখানে যেহেতু পুরো সেন্টেন্সটাকে একটা পারফেক্ট মিনিং দিতে দ্য বুক অর্থাৎ একটা অবজেক্টের প্রয়োজন হয়েছে, সেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব। আমরা ম্যাক্সিমাম কি করব, যে এটাকে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে দিতে পারি, কেউ কেউ ইনট্রানজিটিভ দিতে পারে। প্রিন্সিপাল ভার্ব দিলে ভাই এটা ভুল, ঠিক আছে, কারণ আমাদের অবশ্যই অবজেক্ট যেহেতু দরকার পড়ছে, এটা ইনট্রানজিটিভ। কথা না বাড়িয়ে আমরা পরেরটাতে যাই, ঠিক আছে। পরে কি বলতেছে, সাম অফ দ্য পিপল ড্যাশ টু দ্য পার্টি ক্যান নট কাম, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্যান নট কাম, আসতে পারে নাই, ঠিক আছে। এখানে সাম অফ দ্য পিপল, কিছু মানুষ, ড্যাশ টু দ্য পার্টি ক্যান নট কাম, কিছু মানুষ যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু আসতে পারে না, ঠিক আছে। এখানে আমরা অপশন বাদ দিব, আমাদের এই সেন্টেন্সটাতে ভার্ব খুঁজতে হবে। আমরা ইংলিশ শিখতে গেলে অথবা কোনো প্রবলেম সলিউশন করতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যে একটা সেন্টেন্সে ভার্ব খুঁজে নিব, দেন সাবজেক্ট। আমাদের প্রথম ওয়ার্ক হচ্ছে কি, 1 নম্বর ওয়ার্ক হচ্ছে ভার্ব খোঁজা, আর 2 নম্বর ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট। এই দুইটা খুঁজে বের করতে পারলে বাদ বাকি সব কিছু আমাদের ঠিকঠাক, ঠিক আছে। তো আমাদের এই পুরো উপরের যে সেন্টেন্সটা রয়েছে, এখানে কোনো ভার্ব আছে দেখি তো, সাম অফ দ্য পিপল টু দ্য পার্টি ক্যান নট কাম, ক্যান নট কাম, হ্যাঁ, এটাকে আমরা মেইন ভার্ব বলতে পারি? এটাকে তো আমরা মেইন ভার্ব বলতে পারি না, তাই না, কারণ দেখো সাম অফ দ্য পিপল টু দ্য ড্যাশ টু দ্য পার্টি ক্যান নট কাম, ঠিক আছে, আসতে পারে না। তো এখানে ক্যান নট কাম আমাদের মেইন ভার্ব না, তাহলে এখানে আমাদের কি লাগবে, একটা মেইন ভার্ব লাগবে, ঠিক আছে। আমাদের সাম অফ দ্য পিপল হচ্ছে একটা সাবজেক্ট, অর্থাৎ এখানে আমাকে শুধুমাত্র একটা ভার্বই লাগবে, অন্য কিছু আমি নিতে পারবো না, একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন আমরা অপশনে আসি, ইনভাইটিং, এই ইনভাইটিং কি আমাদের মেইন ভার্ব? মেইন ভার্ব তো না, তো আমাদের এখানে একটা কি লাগবে, মেইন ভার্ব লাগবে, তো ইনভাইটিং হবে না, এটা কেটে দিলাম। তারপর হচ্ছে ইনভাইটেড, ঠিক আছে, ইনভাইটেড এটা পাস্ট টেন্সে আছে, ইনভাইট ভার্বের পাস্ট টেন্স, তো এটা উত্তর হইতে পারে, এটাকে আমরা পেন্ডিং রাখলাম। তারপরে হচ্ছে হু ইনভাইটেড, ওয়েট, আমি একটা জিনিস প্রথমেই বললাম যে এখানে সাবজেক্ট রয়েছে কয়টা, একটা, তাই না, একটা সাবজেক্ট রয়েছে, তো আমার ভার্ব লাগবে কয়টা, তাইলে একটা ভার্ব লাগবে। আমাদের কি আর সাবজেক্টের প্রয়োজন আছে? নাই তো। তো এখানে আমরা কি দেব, এখানে যে হু, এটাও তো আর একটা সাবজেক্ট, কিন্তু আমাদের ভার্ব হয়ে যাচ্ছে কয়টা, একটা, তাই না। তাহলে এখানে কি আমরা এইটাকে সাবজেক্টটাকে ওইখানে অ্যাড করতে পারবো? পারবো না, তাহলে আমরা এক্সট্রা সাবজেক্ট যেহেতু নিতে পারবো না, সেহেতু এটা বাদ। তারপরে দেখো একই জিনিস, দে ওয়্যার ইনভাইটেড, এখানে দে ওয়্যার ইনভাইটেড, এই সাবজেক্টের জন্য এই ভার্ব, ঠিক আছে। তাহলে এই সাবজেক্টের জন্য ভার্ব কোথায়? ঠিক আছে না, যে আমার তো সাবজেক্ট একটা রয়েছে, আমার লাগবে কি একটা ভার্ব, সাবজেক্ট রয়েছে ভার্ব লাগবে, ভার্ব নিয়ে আসবো। আর একটা সাবজেক্ট সহ ভার্ব রয়েছে, সাবজেক্ট সহ ভার্ব রয়েছে, তাহলে তো এরা কমপ্লিট হয়ে গেছে। এই সাবজেক্টের কি হবে? এখানে যদি একটা সাবজেক্ট, এখানে আরও একটা ভার্ব থাকতো, অথবা এখানে আরও একটা ভার্ব থাকতো, তাহলে আমরা যে কোনো একটা পিক করতে পারতাম। বাট যেহেতু একটা সাবজেক্ট একটা ভার্ব রয়েছে, আমাদের এই সাবজেক্ট মশাই কি হবে, একদম সিঙ্গেল থেকে যাচ্ছে আমার মতো। তো এই জন্য এটা হচ্ছে যে
হবে না, আরেকজন একটা কাপল নিয়ে এসে আমি বসাইতে পারছি না, এখানে আমার সিঙ্গেল একটা ভার্বই লাগবে। তো সিঙ্গেল ভার্ব এখানে কি আছে? ইনভাইটেড। তো আমরা একদম নিশ্চিন্তে দিয়ে দিতে পারি কি ইনভাইটেড। হ্যাঁ, এই যে সাবজেক্ট আর সিঙ্গেল রইলো না, ওর ইনভাইটেড হয়ে গেল। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখি হি স, সে দেখেছিল মোস্ট ওয়ান্ডারফুল সাইট। মোস্ট ওয়ান্ডারফুল মানে খুব চমৎকার, সব থেকে চমৎকার সাইট, দিক। ঠিক আছে, তো এইখানে আমরা কি বসাবো দেখি, অপশনগুলো দেখি। এ, দি, অল, ক্যান, অর্থাৎ আচ্ছা দেখি এখানে আমাদের এ বসতে পারে, দা বসতে পারে, ক্যান বসতে পারে, অথবা তিনটাই বসতে পারে। দেখি তো, হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট হইতে পারে, 3, 2, 1। তারপরে দি, হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এটাও হইতে পারে। অ্যান্ড পরে রয়েছে হি ক্যান মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এই ক্যান কি হইতে পারে? হি ক্যান, দেখো তো এই ক্যান যদি আমি দিই হি ক্যান মোস্ট ওয়ান্ডারফুল সাইট, মিনিংই দিচ্ছে না, তো ক্যান হবে না। যেহেতু ক্যান হবে না, তাহলে উপরের সবগুলো হবে না। ঠিক আছে, দুইটা অপশন বাদ। এখন আমার হবে ইদার, ঠিক আছে, ইদার আমার হচ্ছে যে দি, দা, যেটাই বলো, অথবা এ। ঠিক আছে, আমরা কোনটা দিব? দেখো এখানে বলা হচ্ছে হি স ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। আমরা দেখব যে এখানে নির্দিষ্ট কোনো সাইটের কথা বলতেছে না, বলতেছে যে হি স ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে আমরা স্বাভাবিকভাবে মোস্টের আগে কি দিই? দা দিই, কিন্তু এখানে দা হবে না। কেন হবে না? এই মোস্টটা কিসের কাজ করছে বলো তো? ভেরির কাজ করছে। এইবার দেখো আমরা যদি এই জায়গায় ভেরি দিতাম, তাহলে কি এই যে দা, এটা দিতে পারতাম? হি স দ্য ভেরি ওয়ান্ডারফুল সাইট, এটা দিতে পারতাম না। আমরা কি দিতাম? হি স এ ভেরি ওয়ান্ডারফুল সাইট, অর্থাৎ মোস্টটা এই জায়গায় ভেরির কাজ করতেছে। এই জন্য আমরা এখানে টিএইচই আমাদের দি বা দা, এটা আমরা দিতে পারবো না। ঠিক আছে, আমরা দেব এই যে এ, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? এই জিনিসটা একটু কনফিউজিং, আমি আরেকবার ক্লিয়ার করে দিই। এই যে এইখানে মোস্ট থাকলে আমরা স্বাভাবিকভাবে দিয়ে থাকি, বাট এখানে হবে না কেন? কারণ এখানে হচ্ছে যে মোস্টটা ভেরির কাজ করতেছে, এই জন্য এখানে এ হবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে দেখি নাম্বার 7-এ আসতেছে হি ওয়ান্টস টু বি ড্যাশ শেক্সপিয়ার। এটাও খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, ইউনিভার্সিটিতে এরকম সহজ প্রশ্ন দিবে না। ঠিক আছে, যেহেতু এত সহজ একটা সেন্টেন্স, এত সহজ একটা প্রশ্ন দিয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে, কোনো একটা ভণ্ডামি আছে। ঠিক আছে, আমরা বোঝার ট্রাই করি। হি ওয়ান্টস টু বি ড্যাশ শেক্সপিয়ার, অর্থাৎ সে হতে চাই শেক্সপিয়ার। ঠিক আছে, এই শেক্সপিয়ারকে ইংরেজি সাহিত্যের কেউ একটা হবে, আমি ইংরেজি সাহিত্যের লোক না, আমি জানি না, হোয়াট এভার, জোকস সাইড। এটা হচ্ছে সে একজন শেক্সপিয়ার হইতে চায়। এই শেক্সপিয়ার শুধুমাত্র এখানে একটা ব্যক্তি না, এখানে একটা বিশেষ চরিত্র। কি বিশেষ চরিত্র? ঠিক আছে, তো এইখানে শেক্সপিয়ার কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে না, ব্যক্তি হিসাবে বসতেছে না, এখানে বিশেষ একটা চরিত্র অথবা বিশেষ একটা গুণ। ঠিক আছে, এগুলো বোঝাইলে এর আগে টিএইসি দি না বসে কি বসে? এ বসে। তাহলে আমাদের পুরো মিনিংটা কি আসতেছে? হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, অর্থাৎ সে একজন শেক্সপিয়ার হতে চায়। এই শেক্সপিয়ার জিনিসটাকে ধরা হচ্ছে একটা বক্স হিসেবে। বক্সটা মনে করো যে একটা গুণ, একটা বিশেষ চরিত্র, আমি ওইটা হইতে চাই। ঠিক আছে, অনেকে হিমু হতে চাই, আমি হতে চাই না পার্সোনালি। যাই হোক, শেক্সপিয়ার হতে চাই সে, এই জন্য এখানে আমরা এ দিয়েছি। বিশেষ কোনো চরিত্র হইতে চাইলে আমরা নামের আগে দি দেব না, এ দেব। ঠিক আছে, আমাদের উত্তর তাইলে এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখি আমরা। ঠিক আছে, নাম্বার 8, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ শর্টলি? আচ্ছা, আমাদের এই যে শর্টলি রয়েছে, শর্টলি এর ভার্ব কোনটা? আমরা কি একটা কথা জানি যে লাস্টে কোনো ওয়ার্ডের লাস্টে ইএন থাকা মানে এটা ভার্বকে নির্দেশ করে, এটাকে আমরা জানি। লেন্থ, আমরা যদি বলি লেন্থ, শর্ট, ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড দিয়ে বোঝাই। এই দুইটার পরে আমি যদি ইএন দিয়ে দিই, তাহলে এই দুইটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। অর্থাৎ এই যে শর্ট, আমাদের তো মেইন ওয়ার্ড যেটা ছিল শর্ট, তাই না? এই যে শর্ট, এই শর্টের সাথে আমরা যদি ইএন যোগ করে দিই, তাহলে এটা ভার্ব হয়ে যাবে। যেমন লেন্থের সাথে ইএন যোগ করে দিলে আমাদের কি হবে? এটা ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, শর্ট এন্ড ছোট করা, এই যে সহজে আমরা পেয়ে গেছি। এইখানে অপশন দেখে দেখে বাদ দিতে গেলে খুবই প্যারা হয়ে যাবে, আমাদের কিছু কিছু জিনিস
মানে স্মার্টলি হ্যান্ডেল করা লাগবে। সব সময় তো 3টা অপশন বাদ দিতে গেলে টাইমে আমরা কভার করতে পারবো না, তাই না? যেহেতু শর্টলি রয়েছে, শর্ট আমাদের এখানে মেইন ওয়ার্ড, তো এখানে আমরা হচ্ছে ইএন যোগ করলে এটা ভার্ব হয়ে যাচ্ছে। সহজভাবে আমরা শর্ট এন্ড খুঁজে বের করার ট্রাই করব। পেয়েছি, এটা উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য অ্যাডভার্বিয়াল ফর্ম অফ জেন্টেল, ঠিক আছে? এই জেন্টেল এর অ্যাডভার্বিয়াল ফর্ম কোনটা? এখানে দেখো, আমরা জানি এল ওয়াই লাস্টে থাকলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলতে পারি, তাই না? তো এখানে কিন্তু 3টাতে অ্যাডভার্বের মতো আমরা দেখতে পাচ্ছি এল ওয়াই রয়েছে, তাহলে 3টাই কি উত্তর? মনে হয় না। জেন্ট লাইক, এটা স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে যে না, এটা উত্তর হওয়ার পসিবিলিটি কম, ঠিক আছে? তো এই যে জেন্টালি, এই যে জেন্ট্রেলি, ঠিক আছে? এই যে বানান দুইটাই ভুল। আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, এই যে জেন্টেলের সাথে এলওয়াই যোগ করছে, জেন্টেলের সাথে এলওয়াই যোগ করছে, জেন্টলি, মানে স্টুডেন্টদের বোকা বানানোর জন্য এলওয়াই যোগ করে দিয়েছে, স্টুডেন্টরাও বোকা, এটা দিয়ে চলে আসবে। বাট এটা না ভাই, এটা বানানটা ভুল। এখানে এই যে এখানে আবার এ ডাবল এল ওয়াই দেওয়া রয়েছে, ঠিক আছে? আমাদের বোকা বানানোর জন্য বিভিন্ন ফাঁদ তারা করে রেখেছে, বাট সঠিক উত্তর বা সঠিক বানান হচ্ছে এটা, জেন্টলি, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো, জেন্টলি। এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। এরপরে আসে দ্য প্যাসিভ ফর্ম অফ দে ওয়্যার ফ্লাইং কাইটস, অর্থাৎ আমরা এখানে প্যাসিভ ফর্ম নির্ণয় করব, ঠিক আছে? প্যাসিভ ফর্ম। আমরা অ্যাক্টিভ প্যাসিভ এটা ইন্টারমিডিয়েট থেকে করে আসছি, সহজ হওয়ার কথা, বাট সহজ হইলে তো অ্যাডমিশনে দিত না, তাই না? কিছু একটা আছে। দে ওয়্যার ফ্লাইং কাইটস, তারা ঘুড়ি ওড়াচ্ছিল। দে ওয়্যার ফ্লাইং, ঠিক আছে? এ পর্যন্ত দেখে যদি আমরা মিনিং করি যে তারা উঠতেছিল, মানুষকে উঠতে পারে? উঠতে তো পারে না, তাইলে এই যে পরে কাইটস রয়েছে, আমরা বুঝবো কি যে তারা ঘুড়ি ওড়াচ্ছিল, নিজেরা উঠতেছিল না কিন্তু। দে ওয়্যার ফ্লাইং কাইটস, ঘুড়ি ওড়াচ্ছিল। এটার প্যাসিভ ফর্ম কি? কাইটস, এই যে অবজেক্টটা কি হয়ে যাবে? এখানে রয়েছে কি অবজেক্ট, ঠিক আছে? আমাদের প্যাসিভ করার সময় কি হয়ে যায়? কাইটস কি সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়েছে। কাইটসের সাথে যেহেতু এস রয়েছে, অর্থাৎ এটা প্লুরাল, এটার ভার্ব হবে কি? এই যে প্লুরাল, ওয়্যার রয়েছে, প্রত্যেকটার সাথে ওয়্যার রয়েছে। ও সরি, এখানে ওয়াজ রয়েছে, তার মানে এখানে তুমি এটা কেটে দিতে পারো। হ্যাঁ, এখানে সন্দেহের কিছু নাই। কাইটস প্লুরাল, ভার্ব এখানে জীবনেও সিঙ্গুলার হবে না, তুমি এটা কেটে দিলে। এই 3টা রয়েছে। এরপরে আমাদের ভার্ব কি ছিল? ওয়্যার ফ্লাইং। আমরা কি জানি যে এই পাশে কন্টিনিউয়াস থাকলে কি হয়? ওই পাশে বিং প্লাস V3, এটা হয় না? হয় কি না? এর আগে হয় কি, যে যদি প্রেজেন্ট ফর্ম থাকে এম, ইজ, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ওয়াজ অথবা ওয়্যার, তাই না? এরপরে কি, এই যে বিং থাকবেই, এখানে কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং থাকবেই। এখন বিং এটাতে আমি দেখতেছি না, এটাতে আমি দেখতেছি না, তার মানে কি? ও সরি, এটাতে বিং আছে, আই এম সরি, এটাতে বিং আছে, এটাতে বিং নাই, রাইট? এটাতে বিং নাই, এটাও কাটা। হ্যাঁ, আমরা একটা একটা করে প্রসেস অনুযায়ী এগিয়ে যাব। তো আমরা প্রথমটা বাদ দিলাম কেন? এখানে কাইটস রয়েছে প্লুরাল, এখানে ওয়াজ রয়েছে সিঙ্গুলার, যায় না, কেটে দিলাম। পরে আর কি আছে না আছে দেখার সময় নাই। এখানে হচ্ছে কাইটস ওয়্যার ঠিক ছিল, বাট এখানে বিং নাই, যেহেতু এখানে কি রয়েছে? কন্টিনিউয়াস টেন্স রয়েছে। এখন এখানে বিং নাই, কেটে দিছি। আমাদের 2টা রয়েছে যেখানে এখন পর্যন্ত ঠিকঠাক লাগছে, কাইটস ওয়্যার বিং, কাইটস ওয়্যার বিং। এটা হচ্ছে বিং এর পরে কি দিয়েছি আমি? V3। এখানে কি রয়েছে? ভি প্লাস আইএনজি। হ্যাঁ, ভি প্লাস আইএনজি, তাহলে কি এটা হবে? কাইটস ওয়্যার বিং ফ্লোয়িং বাই দেম, এটা কি হবে? ফ্লোয়িং তো হবে না, তাই না? এটা তো V3 না, এটা তো নিজেই কি কন্টিনিউয়াস না, তো এটাও বাদ। তাহলে আমাদের সঠিক উত্তর কি? কাইটস ওয়্যার বিং ফ্লোন বাই দেম। হ্যাঁ, বাই দেম কেন হইলো? এই যে দে, এটাকে আমরা অবজেক্ট বানিয়েছি। তো এটা কি আমরা ক্লিয়ার হয়েছি যে কেন এটা হচ্ছে বি নম্বর উত্তর হয়েছে? আমি আরেকবার বলি কেন এ নম্বর ভুল। এই যে ওয়্যারের পরে বিং নাই, ঠিক আছে, এই জন্য এটা ভুল। এটা কেন ভুল? বিং এর পরে V3 নাই, কি জ্বালা! হ্যাঁ, একটাতে বিং নাই, একটাতে বিং আছে, V3 নাই, আর এটাতে তো প্লুরাল সিঙ্গুলার, এটা দেখে বোঝা যাচ্ছে যে অসামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? তো আমাদের এখানে বি নম্বর উত্তর। আমরা এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করব। এখানে যদি আমাদের কন্টিনিউয়াস হয় তাহলে পরে এখানে একটা অক্সিলারি হবে, তারপরে বিং হবে, তারপরে V3 হবে, ঠিক আছে? তো আমাদের নেক্সট কোশ্চেনটা কি? নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য কাউ গিভস আস মিল্ক, ঠিক আছে? তো আরেকটা প্যাসিভ করতে হবে আমাদের, প্যাসিভ ফর্ম নির্দেশ করতে বলেছে। অ্যাক্টিভ প্যাসিভের 2টা প্রশ্ন পরপর আমরা পেয়েছি। তো আগেরটা আমরা সাকসেসফুলি করে এসেছি, এখন এটাও করতে পারবো হোপফুলি, ঠিক আছে? তো আমাদের অ্যাক্টিভ প্যাসিভ করতে হলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমাদের সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, এই 2টা জিনিস খুব ভালোভাবে ফাইন্ড আউট করা লাগবে।
অবজেক্ট, বিশেষ করে এই অবজেক্টটা যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, এই অবজেক্টটা যদি আমরা সঠিকভাবে ফাইন্ড আউট করতে না পারি তাহলে প্যাসিভ ফর্মটা টোটালি ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দ্য কাউ আমাদের সাবজেক্ট, গিভস ভার্ব, আস মিল্ক। ঠিক আছে, তো আমাদের এই আস হবে অবজেক্ট অথবা মিল্ক হবে, আমরা কোনটা দেব অবজেক্ট। ঠিক আছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। কারণ আমরা দেখো আমরা হচ্ছে যে এখানে কি দিয়ে শুরু করতে পারবো, উই রয়েছে দুইটা আর দুইটা রয়েছে কি মিল্ক, তাই না? অর্থাৎ এখানে দুইটা অপশন রয়েছে উই দিয়ে শুরু, অর্থাৎ আমাদের বলতেছে যে এখানে যে আসটা অবজেক্ট, এইটা রয়েছে দুইটা অপশনে, আর মিল্ক, এই মিলটা যে অবজেক্ট এটা বলতেছে লাস্টের দুইটা অপশনে। ঠিক আছে, তো আমাদের এটা ফাইন্ড আউট করা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে আমরা দুইটা অলরেডি মানে বুঝেই ফেলবো যে কোন দুইটা হবে না, যদি আমরা কি অবজেক্টটা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তো ভার্বকে আমরা কে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে আমরা সেটাকে বলি অবজেক্ট। তো দ্য কাউ গিভস, গরু দেয়, কি দেয়, মিল্ক। কে দেয়, গরু দেয়, মানে গরু তো সাবজেক্ট রয়েছেই, মানুষ তো মানে আস, আমরা তো আর মানে ওই তো প্রোভাইড করি না। তো দ্য কাউ গিভস, গরু দেয়, কি দেয়, মিল্ক। ঠিক আছে, তো গরু মিল্ক দিচ্ছে, স্বাভাবিকভাবে আমরা এটাকে অবজেক্ট বলবো। ঠিক আছে, আমরা কি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো? দ্য কাউ গিভস, গরু দেয়, কে দেয়, কে দিয়ে প্রশ্ন করলে আমরা এখানে উত্তর পাচ্ছি না, কাকে দিয়ে প্রশ্ন করলে হয়তো উত্তর পাচ্ছি আস, আমাদেরকে। বাট এখানে মুখ্য হচ্ছে কে এবং কি, তো আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি মিল্ক। তো এই মিল্কই হচ্ছে আমাদের অবজেক্ট, অ্যান্ড এই মিল্কটাকেই আমরা প্যাসিভ করতে গেলে সাবজেক্ট বানাবো। অর্থাৎ মিল্ক হয় সি অথবা ডি, এই দুইটার ভিতরে উত্তর। যেহেতু উই দিয়ে শুরু হয়েছে, আস এখানে আমাদের অবজেক্ট না, সেহেতু নাম্বার 1 আর 2 কাটা। ঠিক আছে, আমরা দুইটা অপশন বাদ দিতে পেরেছি, তার মানে এখন আমাদের হাতে আছে দুইটা অপশন বাকি রয়েছে, এই দুইটার মধ্যে উত্তর আছে। মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ, এটা একটা রয়েছে। তারপরে রয়েছে কি মিল্ক ইজ বিং গিভেন টু আস বাই দ্য কাউ। আমি এর আগের যেই এমসিকিউ আমি সলভ করে আসছি ওইখানে বলেছি শুধুমাত্র এখানে যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বিং আসবে। ঠিক আছে, এখানে কি আমাদের কোনো কন্টিনিউয়াস টেন্স আছে? নাই, তাহলে এই বিং আসার কি কোনো প্রশ্ন থাকে? থাকে না, তো এইটাও তাহলে আমরা বাদ দিতে পারছি। তিনটা অপশন বাদ দিয়ে ফেলছি, আমাদের বাকি যেটা রয়েছে এইটা হচ্ছে উত্তর। আমরা তাহলে প্যাসিভ শিখছি দুইটা, এই দুইটা প্যাসিভ শিখে আমরা দুইভাবে উত্তর করা শিখছি। প্রথমে হচ্ছে যদি আমাদের কন্টিনিউয়াস টেন্সে থাকে অ্যাক্টিভ সেন্টেন্স, সেটাকে প্যাসিভ করতে হলে কি করতে হবে, প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে বিং, তারপর V3। ঠিক আছে, আর এইটা থেকে আমরা কি শিখলাম, যে অবজেক্টটা ভালোভাবে ফাইন্ড আউট করে ওই অনুযায়ী আমাদের উত্তর করতে হবে। যদি আমাদের কন্টিনিউয়াস না থাকে তাহলে আমরা বিং ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমাদের প্যাসিভের দুইটা জিনিস ক্লিয়ার। ওকে, এরপরে আমাদের নাম্বার 12-এ আসে হাউ লং ড্যাশ ইংলিশ। ঠিক আছে, এখানে আমরা অপশন না দেখলে সেন্টেন্সটা বুঝতে পারবো না, কারণ এখানে ওইরকম কিছুই নাই। ঠিক আছে, আমরা চারটা অপশন দেখি, দেন আমরা সেন্টেন্সটা কমপ্লিট করার ট্রাই করব পারফেক্টলি। প্রথমে বলতেছে হ্যাভ ইউ লার্নড, তারপরে বলতেছে ডু ইউ লার্ন, তারপরে বলতেছে কি দেখো আর ইউ লার্নিং, নাম্বার ডিতে রয়েছে হ্যাভ ইউ বিন লার্নিং, অপশন ডিতে রয়েছে হ্যাভ ইউ বিন লার্নিং। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের গ্যাপ রয়েছে এইখানে প্রত্যেকটা দিয়ে আমরা ট্রাই করব। বিফোর দ্যাট আমরা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট আর ভার্ব মিলছে কিনা প্রত্যেকটা অপশনে এটা খেয়াল করব। হ্যাভ ইউ লার্নড, দেখো তো এখানে মিলতেছে কিনা, হ্যাভ, হাউ লং হ্যাভ ইউ লার্নড ইংলিশ। ঠিক আছে, এটা কি মিলতেছে? আচ্ছা, আমরা পরের অপশনটা দেখি, ডু ইউ লার্ন, হাউ লং ডু ইউ লার্ন ইংলিশ, এখানে ডু রয়েছে। হ্যাঁ, এখানে ডু ইউ লার্ন ইংলিশ, এর বাংলাটা কি হচ্ছে, আর এটার বাংলা কি হচ্ছে, হ্যাভ ইউ লার্নড, এখানে লার্নড এটা কি V3 ফর্মে রয়েছে, তাই না? হাউ লং হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কতদিন ধরে ইংলিশ শিখেছিলে। তারপরে কি বলতেছে, ডু ইউ লার্ন, হাউ লং ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কতক্ষণ ইংলিশ শেখো। তারপর বলতেছে হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কত ইংলিশ শিখতেছো। এটা খুবই আনঅ্যাপ্রোপ্রিয়েট, দেখে বোঝা যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না, এটা বাদ দিয়ে দিলাম। নাম্বার সিতে রয়েছে যে আর ইউ লার্নিং, ঠিক আছে, হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কতদিন ধরে ইংলিশ শিখতেছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি এই বাংলা আমরা যেটা বললাম যে তুমি কতদিন ধরে ইংলিশ শিখতেছো, এইটার মিনিং কি আমরা এটাতে পাচ্ছি, আর ইউ লার্নিং, হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ, এটা কি আসলে অর্থ দিচ্ছে যে কতদিন ধরে আমি ইংলিশ শিখতেছি। নাম্বার ডিতে আসছে হ্যাভ ইউ বিন লার্নিং, তো এখানে যদি আমরা দিই হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, কতদিন যাবত তুমি ইংলিশ শিখতেছো,
মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে একটা টাইম জিজ্ঞাসা করলো যে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং, ঠিক আছে। এটা তাইলে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করলে উত্তর হবে কোনটা? ডি। কেন ডি? মিনিংয়ের জন্য। দেখো যে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, তুমি কতদিন যাবত ইংলিশ শিখতেছো। আমরা এই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে কনভার্ট করলে এখানে প্রত্যেকটাই ভুল হবে ডি বাদে, ঠিক আছে। এটা আমরা মিলাই নেব। তো এখানে হ্যাভ ইউ বিন লার্নিং, হ্যাভ ইউ বিন লার্নিং, ঠিক আছে। তো এখানে আমাদের বাকি তিনটা হচ্ছে না, অর্থের সাথে অসঙ্গতিপূর্ণ জন্য। নাম্বার 13 আমরা দেখি আই কেম ইন ওয়েন হি রাইট রয়েছে। আমাদের এটা হচ্ছে তাইলে কি, এটা কোন টপিকের এটা রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমাদের প্রশ্ন আসে রাজশাহী ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আমরা দেখব ওয়েন রয়েছে, ঠিক আছে, আমাদের ক্লজ মার্কার। এই ওয়েন থাকলে ওয়েনের আগে যেই টেন্সে আছে আমাদের পরেও ঠিক সেই টেন্সেই হবে। যেহেতু কেম এটা কি পাস্ট না, তাইলে ওয়েনের পরেও এটা, এই যে আমাদের ভার্ব দেওয়া রয়েছে, এই ভার্বটা হবে কি পাস্টে, ঠিক আছে। তাইলে আমরা পাস্ট বাদে অন্য কিছু কি করব, অ্যাভয়েড করবো। এখানে রয়েছে পাস্ট কি ইনডিফিনিট, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। তো এই সেম এখানেও পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে। তো এখন আমরা দেখি কি কি আছে। এখানে প্রথমেই প্রেজেন্ট রয়েছে, এটা বাদ, ঠিক আছে। হ্যাজ বিন রাইটিং, হ্যাজ রিটেন, ওয়াজ রাইটিং। এখানে পাস্ট ইনডিফিনিট কোনটা? খুবই সহজ, আমরা দেখি কোনটা পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। স্বাভাবিকভাবে পাস্ট ইনডিফিনিট একটাও নাই, ঠিক আছে। বাট এই ওয়াজ রাইটিং, ঠিক আছে, এটা কি আমরা পাস্ট ধরতে পারি না? পাস্ট কন্টিনিউয়াস, মানে এইটা আর ওইটা সমান সমান হচ্ছে কিনা, হোয়েনের কাজ হচ্ছে কিনা সমান সমানের কাজ করা, ইকুয়াল, ঠিক আছে। এইটার এটা ইকুয়াল হচ্ছে কিনা। হ্যাজ বিন রাইটিং, এটা কি ইকুয়াল হচ্ছে? এটা তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, তাই না? এটা হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। এটা রয়েছে হ্যাজ, ঠিক আছে, হ্যাজ রিটেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য এটা কাটা, আর এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য কাটা, আর এটা প্রেজেন্ট ফর্মের জন্য কাটা। সো উত্তর হচ্ছে আমাদের এ, আই কেম ইন ওয়েন হি ওয়াজ রাইটিং। আমি এসেছিলাম যখন সে লিখছিল। নাম্বার 14 আছে হি বট এ নিউ কার বিকজ হিজ ওল্ড ওয়ান ড্যাশ ডাউন। অর্থাৎ হি বট, সে কিনেছিল, এটা নিজেই হচ্ছে কি বলতো পাস্ট, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। এরপরে বলতেছে এ নিউ কার, একটা নতুন গাড়ি, বিকজ কারণ সে একটা নতুন গাড়ি কিনেছিল, এটা কিন্তু আমি পাস্টের কথা বলতেছি অলরেডি। হিজ ওল্ড ওয়ান, সে পাস্টের কথা বলতেছে। পাস্টে কি বলতেছে যে আমার আরও আগে একটা গাড়ি ছিল, সেটা কি হয়েছিল, ব্রোক ডাউন, হ্যাড ব্রোকেন ডাউন, ওয়াজ ব্রোকেন ডাউন, হ্যাজ ব্রোকেন ডাউন, ঠিক আছে। তো আমরা একটা জিনিস খেয়াল করব যে অলরেডি এখানে একটা পাস্ট টেন্সে আমি কথা বলতেছি, যে সাপোজ আমাকে যে বলতেছে সে তার পাস্টের কথা বলতেছে, হ্যাঁ, যে তার একটা ওল্ড কার ছিল, সেটা ভেঙে গিয়েছিল জন্য সে আরেকটা নতুন নিয়েছে। তো এখানে প্রেজেন্টের কোনো কথা আসবেই না, সেজন্য এই আমাদের হ্যাজ ব্রোকেন এটা কাটা, ঠিক আছে। এখানে আমাদের পাস্ট নিয়েই কাজ হবে। যেহেতু এখানে আমরা অলরেডি পাস্ট ইনডিফিনিটের কথা বলতেছি অ্যান্ড এখানে ওল্ড ওয়ানের কথা বলতেছি, অর্থাৎ আরও পাস্টে যাওয়া লাগবে। তো আমাদের পাস্ট ইনডিফিনিট এখানে রয়েছে, ঠিক আছে, এই পাস্ট ইনডিফিনিট এই পাশে রয়েছে, আর ওই পাশে তাহলে কি আমাদের আরও আগে যেতে হলে কী করতে হবে, পাস্ট পারফেক্ট, তাই না? তো আমাদের পাস্ট পারফেক্ট কোনটা এখানে, হ্যাড ব্রোকেন। কেন ব্রোক হলো না, এটাও পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, ইনডিফিনিট পাস্ট, এটা পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এই পাশে পাস্ট ইনডিফিনিট রয়েছে, ওই পাশেও পাস্ট ইনডিফিনিট হবে না কেন, কারণ ওইটা আরও আগের কথা বলতেছে, সেজন্য এখানে আমাদের পাস্ট পারফেক্ট। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি কেন এটা পাস্ট পারফেক্ট হবে? এটাও রাইট ফর্ম অফ ভার্বের একটা প্রশ্ন, ঠিক আছে। এরপরে আমরা আসি নাম্বার 15-এ। ওকে, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস, এটা সি না, এটা ই। অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা ড্যাশ, পুরো একটা সেন্টেন্স ওইদিকে বাকি রয়েছে, ঠিক আছে, ওই পাশে আমাদের একটা সেন্টেন্স হবে। তো অ্যাজ সুন অ্যাজ রয়েছে, এই পাশে অ্যাজ সুন অ্যাজ অ্যান্ড হি অ্যারাইভস, এখানে কি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই না, প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে। তাহলে ওই পাশে কি হবে আমাদের, আমার এই পাশে রয়েছে অ্যাজ সুন অ্যাজ
অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কমার ওই পাশে কি হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। আমাদের তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হইতে পারে, ঠিক আছে, আমাদের ফিউচার টেন্সে কিছু একটা হবে, কারণ এটা একটা কি শর্ত, ঠিক আছে, সম্ভাবনা। শর্ত কেন? অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব, হি অ্যারাইভস ইন ঢাকা, অর্থাৎ ঢাকাতে কিন্তু পৌঁছায় যায় নাই, মানে পৌঁছাবে। কীভাবে বুঝতেছি? অ্যাজ সুন অ্যাজ সম্ভাবনা বোঝাচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা, যত দ্রুত সম্ভব সে কি ঢাকাতে যখন পৌঁছাবে, তারপরে আমাদের ফাঁকা রয়েছে। তো আমরা এখন দেখি হি উইল গিভ এ রিসিপশন, সে একটা রিসিপশন গিভ করবে। মিনিংটা কি যায়, সে ঢাকাতে পৌঁছালে কি রিসিপশন গিভ করবে? আচ্ছা গেল, পরে দেখি আমরা হি হ্যাজ রিসিপশন, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা হি হ্যাজ রিসিপশন, আমাদের এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ রয়েছে, মানে কি ওই পাশে আমাদের কি হবে? ফিউচার টেন্সেই কিছু একটা হবে, ফিউচার টেন্সেই কিছু একটা হবে। তো এখানে আমাদের প্রেজেন্ট টেন্স হইলে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে প্রত্যেকটা বাকি তিনটাতে আমাদের ফিউচার রয়েছে। হ্যাঁ, নাম্বার সিতে কি দেখি? হি উইল বি গিভেন এ রিসিপশন, তাকে একটা রিসিপশন দেওয়া হবে। তারপরে ডি নম্বর কি বলতেছে? হি উইল বি গিভ রিসিপশন, বি এর পরে গিভ হয় না, এটা ভুল আছে, এজন্য এটা ভুল, ঠিক আছে। আমাদের ইদার এ হবে অথবা সি হবে। হি উইল গিভ রিসিপশন, সে রিসিপশন দিবে, অথবা হি উইল বি গিভেন রিসিপশন, অথবা তাকে রিসিপশন দেওয়া হবে। তো এখন সে রিসিপশন যায় দিবে নাকি কোথাও পৌঁছালে রিসিপশন পায় মানুষ? স্বাভাবিক সেন্সে আমরা বুঝতে পারছি হি উইল বি গিভেন এ রিসিপশন, অর্থাৎ সে অ্যাজ সুন অ্যাজ ঢাকাতে পৌঁছাবে তাকে একটা কি রিসিপশন দেওয়া হবে, ঠিক আছে। ওকে, নাম্বার 16, উড ইউ মাইন্ড, এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই উড ইউ মাইন্ড এই জিনিসটা যদি থাকে, এরপরে অবশ্যই আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়, একদম মুখস্থ, এটা মেমোরাইজ করে নাও, এইটা আর কোনো চেঞ্জ নাই। এই মাইন্ডের পরে, উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্বের আইএনজি হয়। তো আমরা অন্য কোনো অপশন ডিসকাস না করে ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি যেটা আছে ওইটা দিয়ে দেবো, ঠিক আছে। এত চিন্তার কিছু নাই, এরকম কয়েকটা প্রশ্ন আমাদের নেওয়া লাগবে। ওকে, নাম্বার 17 হচ্ছে আই স নওশিন ড্যাশ স্কিলফুলি, অর্থাৎ এখানে আই স নওশিন, ঠিক আছে, এখানে আমাদের সাবজেক্ট ভার্ব, এখানে নওশিন ড্যাশ স্কিলফুলি, ঠিক আছে। আমরা এখন কি দেব? এখানে আমরা ভার্ব দিব নাকি হচ্ছে যে জেরান্ড নাকি পার্টিসিপল, দ্যাট অ্যানাদার কনভারসেশন। বাট এখানে আমরা হচ্ছে যে এখন আমরা বুঝতেছি যে আই স, আমি দেখেছিলাম নওশিন ড্যাশ স্কিলফুলি, নওশিন কিছু একটা করতেছে স্কিলফুলি, ঠিক আছে। কি করতেছে? টু রাইড, রাইডিং, রোড, রিডেন, অর্থাৎ আমরা রাইডের বিভিন্ন ফর্ম দেখতেছি, রাইডের বিভিন্ন ফর্ম এখানে দেখতেছি, ঠিক আছে। কেন এই জায়গায় রাইডিং হবে? এখানে রাইডিং হবে, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। বাট কেন হবে? কারণ আমি ওকে ওই অবস্থায় দেখেছিলাম, কোনো একটা অবস্থায় আমি কাউকে দেখেছি, তার কন্টিনিউয়াস অবস্থায় আমি দেখেছি, এই জন্য এখানে রাইডিং হবে, ঠিক আছে। আমি যদি এরকম আরেকটা উদাহরণ দিই, তাহলে কি হবে? আই স, এই যে আই স এ ড্যাশ বার্ড, কি দেবো এই জায়গায়? ফ্লাইং, তাই না? আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম, ঠিক আছে। তো এইখানে যখন আমরা এই যে দেখতেছি আই স নওশিন ড্যাশ স্কিলফুলি, রাইডিং স্কিলফুলি, অর্থাৎ আমি দেখলাম যে নওশিন রাইড করতেছে স্কিলফুলি, ঠিক আছে। তো আমাদের উত্তর এখানে রাইডিং। এরপরে হচ্ছে নাম্বার 18, ক্যান ইউ টেল মি ওয়েন ড্যাশ, পরে আর কিছু নাই, আমরা দিব। তো আরেকটা, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দেওয়ার মতো, ঠিক আছে। আমরা যখন মাঝখানে এরকম একটা ওয়ার্ড দেখবো WH দিয়ে শুরু হয়েছে, তখন আমরা কি করব? প্রশ্নবোধক কোনো ওয়ার্ড যদি মাঝখানে থাকে অ্যান্ড তার আগেই যদি কোশ্চেনটা করে ফেলা হয়, আমি আবার রিপিট করতেছি, মাঝখানে প্রশ্নবোধক কোনো ওয়ার্ড থাকবে অ্যান্ড তার আগেই প্রশ্নটা করে ফেলা হচ্ছে, এই যে ক্যান দিয়ে, দেখো এখানে হোয়েনের আগে ক্যান দিয়ে একটা প্রশ্ন অলরেডি করে ফেলা হয়েছে। তো যদি মাঝখানে এরকম একটা প্রশ্নবোধক ওয়ার্ড থাকে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, অর্থাৎ সাবজেক্ট হবে তারপরেই ভার্ব হবে, অক্সিলারি ভার্বটা সব কি হবে? সাবজেক্টের পরে হবে, এর আগে অক্সিলারি ফর্ম আসবে না। যেমন আমরা কি করি, প্রথমে যদি আমাদের কি হয়, প্রথমে যদি প্রশ্নবোধক ওয়ার্ড থাকে, প্রশ্নবোধক ওয়ার্ড যদি থাকে, তাহলে আমাদের এই ভার্ব থেকে অক্সিলারি ফর্ম আগে চলে আসে, তাই না? এটাই তো হয়, বাট আমরা এটা করব না।
মাঝখানে যদি প্রশ্নবোধক ওয়ার্ড থাকে অ্যান্ড তার আগে যদি অলরেডি কোয়েশ্চেন করা হয়ে যায় তাহলে পরে সাবজেক্ট প্লাস ভার্ব একদম প্রেজেন্ট টেন্সের মতো করেই হবে। ঠিক আছে, এটা একদম মুখস্থ করে নাও, আগেরটার মতোই এইটাও মুখস্থ করে নাও। তো আমরা দেখি যে আমাদের এই জিনিসটা কোন কোন অপশন পূরণ করতেছে। প্রথমে রয়েছে ডাজ, দ্য ট্রেন, এখানে হচ্ছে সাবজেক্ট, এর আগে অক্সিলারি এসেছে, এটা বাদ। এটা হচ্ছে দ্য ট্রেন লিভস, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব হইতে পারে। এরপরে হচ্ছে যে দ্যাট ওয়েন আই ডিড গো দেয়ার, তো এখানে হচ্ছে যে আমাদের এক্সট্রা ক্লজ মার্কার আসছে, ওয়েন অলরেডি রয়েছে, তারপরে আই ডিড গো দেয়ার, মানে আবার একটা হোয়েন আসতেছে, মানে একদম দেখেই বোঝা যাচ্ছে এটা উত্তর হবে না। আই ডিড গো হবে না, একদম সিম্পলি হবে, সেটা হইলে কি হইতো, ওয়েন্ট হইতো। ঠিক আছে, তো এটা ভুল। হ্যাঁ, এরপর হচ্ছে যে ওয়েন আই গন, ঠিক আছে, এখানে বলতেছে ক্যান ইউ টেল মি, প্রেজেন্ট টেন্সে ওয়েন আই গন, ঠিক আছে, আমি গিয়েছিলাম, হোয়েন অলরেডি রয়েছে, এখানে আবার হোয়েন রয়েছে। ঠিক আছে, এখন আই গন, এখানে যেহেতু হোয়েন রয়েছে এটা হচ্ছে যে ভুল। ঠিক আছে, হোয়েন রয়েছে আবার একটা হোয়েন, দেখতেই তো খারাপ দেখায়, তাই না? তো বি নম্বরটা উত্তর। আমাদের রুলস এইটাই মেনটেন করতেছে, সাবজেক্ট প্লাস ভার্ব খুবই সিম্পলি থাকবে। এই যে দ্য ট্রেন লিভস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আমাদের রুলস অনুযায়ী বি নম্বরটা সঠিক ছিল, বি নম্বরটা উত্তর। এরপরে 19, এটা হচ্ছে যে দ্য কারেক্ট স্পেলিং। ঠিক আছে, স্পেলিংয়ে খুবই ইম্পর্টেন্ট, আমি বলি রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে স্পেলিং থেকে একাধিক প্রশ্ন আসে, একাধিক। ঠিক আছে, তো আমরা অনেকগুলো স্পেলিং পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, স্পেলিং থেকে একটা প্রশ্ন পাবোই। তো আমাদের এখানে সঠিক একটা বানান খুঁজে বের করতে বলেছে, এখানে বোঝানোর কিচ্ছু নাই, মুখস্থর বিষয়, শুধুমাত্র মুখস্থ করে আমরা এটা কভার করতে হবে, আর কি করার। দেখলে বোঝা যায়, কেন জানি ভুল বানান দেখলে মনে হয় যে এটা ভুল দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে বিউরোক্রাট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক বানান কোনটা বের করতে হবে, এইটা দেখেই বোঝা যাচ্ছে ভুল। আমার কেন জানি মনে হচ্ছে যে দেখে বোঝা যায়, এখানে মেমোরাইজিং করা ছাড়াও এরকম কিছু করার নাই, জাস্ট আমি বোঝানোর ট্রাই করেছি স্পেলিং থেকে, কারেক্ট স্পেলিং থেকে। রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটে প্রশ্ন আসে অনেকগুলো, এই জন্য আমি এটা দিয়েছি। এটার উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে, ডি নম্বরটা। ওকে, এরপরে নাম্বার 20, সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। আবার স্পেলিং থেকে আমাদের হচ্ছে প্রশ্ন আরেকটা দেখলাম যে কারেক্ট স্পেলিং। ঠিক আছে, কারেক্ট স্পেলিং আবার একটা এসেছে, একই বিষয়। আমরা হচ্ছে এটা মেমোরাইজ করব অ্যান্ড যথাসম্ভব বেশি বেশি পড়ার ট্রাই করবো। স্পেলিং একাধিক প্রশ্ন আসে স্পেলিং থেকে। এটার উত্তর হচ্ছে এই যে এটা, GYNECOLOGY। ঠিক আছে, এরপরে আমাদের 21, সেটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ মাইগ্রান্ট। সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ ভোকাবুলারি থেকেও রাজশাহী ইউনিভার্সিটিতে দেখা গেছে অন অ্যান এভারেজ 3টা থেকে 4টা প্রশ্ন আসে, অর্থাৎ স্পেলিং অ্যান্ড ভোকাবুলারি এই দুইটা মিলে আমি বলতে পারি যে অ্যাটলিস্ট 3টা প্রশ্ন থাকবেই, 3-4টা প্রশ্ন থাকবেই। হ্যাঁ, তো আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এইখানে মাইগ্রান্ট এর অ্যান্টোনিম কি? ঠিক আছে, মাইগ্রান্ট শব্দের অর্থ কি? একটা হচ্ছে আমি বলি, যারা নিজের দেশ ত্যাগ করে তাদেরকে কি বলে, আর যারা অন্য দেশ থেকে আমাদের দেশে আসে অথবা আমরা যারা স্থানীয় আছি আমাদেরকে কি বলে আমরা জানি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখি মাইগ্রান্ট মানে কি, আর এখানে ওটার অ্যান্টোনিম কি। মাইগ্রান্ট হচ্ছে যে যে দেশ ছাড়ে, ঠিক আছে, বিদেশি। ঠিক আছে, বিদেশি হয়ে যায় মাইগ্রান্ট। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে এটার অ্যান্টোনিম কি হবে, যে দেশি, তাহলে কি নেটিভ। ঠিক আছে, বিদেশি আর দেশি এক কথায়, মাইগ্রান্ট আর নেটিভ, এটা হচ্ছে যে অ্যান্টোনিম সিনোনিম। ওকে, আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ ভোকাবুলারি থেকে অনেকগুলো প্রশ্ন আসে। নাম্বার 22, এটা হচ্ছে বার্ডস আই ভিউ মিনস, অর্থাৎ এখানে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে এসেছে। ঠিক আছে, এটাও তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে বার্ডস আই ভিউ এর অর্থ কি? বার্ডস আই ভিউ এর অর্থ হচ্ছে কি হতে পারে, এ রাফ আইডিয়া, এ ভিউ অ্যাট দ্য স্কাই, আইজ অ্যাট এ ফ্লক অ্যাট বার্ডস, আইজ অফ বার্ডস। তো ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের কাজই হচ্ছে ভাই সোজা সাপটা তোমার কিছু মিন করবে না, অবশ্যই উল্টোপাল্টা কিছু মিন করবে। তো এখানে ভিউ অ্যাট দ্য স্কাই এটা না, আইজ অফ বার্ডস এটা ডিরেক্ট বোঝাই যাচ্ছে যে না। তারপর হচ্ছে আইজ অ্যাট দ্য ফ্লক অ্যাট বার্ডস, কি বার্ডসের ফ্লকে হচ্ছে যে চোখ রাখা, অবশ্যই না। এই আইজ বার্ডস আই ভিউ এটা হচ্ছে যে এ রাফ আইডিয়া, মুখস্থ করতে হবে আমাদের। এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এগুলো তো আর এক্সপ্লেন করার কিছু না, এগুলো আমাদের মুখস্থ করা লাগবে। তো এটার উত্তর হচ্ছে এ রাফ আইডিয়া। নাম্বার 23, হিজ পোর হেলথ ইজ দ্য মেইন রোড ব্লক। এই যে এখানে কি বলতেছে, রোড ব্লক টু হিজ প্রমোশন।
এই রোড ব্লকের আমাদের রিপ্লেসমেন্ট খুঁজতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। এই রোড ব্লকও হচ্ছে যে একটা ফ্রেজের মধ্যে পড়ে, ইডিয়মসের মধ্যে পড়ে। রোড ব্লক এর মানে কাছাকাছি অর্থ আমরা বুঝতে পারছি। রোড ব্লক মানে কি, আমাদের যাতায়াতের সমস্যা হয়, তাই না, বাধা। তো রোড ব্লকের যে রিপ্লেসমেন্ট আমরা ইউজ করতে পারি কি হিসাবে, অবস্ট্যাকল, অর্থাৎ বাধা হিসাবে, অবস্ট্যাকল, ঠিক আছে? তাহলে রোড ব্লকের যে বিষয়টা এখানে ছিল, রোড ব্লকের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা অবস্ট্যাকলকে ইউজ করতে পারি। নাম্বার 24-এ আসে যে নিচের কোন বাক্যটি সঠিক, ঠিক আছে? তাইলে আমাদের 4টা যে সেন্টেন্স রয়েছে এগুলো পড়া লাগবে। এই টাইপের প্রশ্ন আসলে একটু প্যারা হয়, কারণ যখন বলে কোনটি সঠিক তখন আবার 4টাই পড়া লাগে। যদিও 4টা অপশন পড়াই বেটার, তারপরেও মানে আমাদের একটু টাইম কিল হয়। তো দেখি প্রত্যেকটা সেন্টেন্সে আমরা আলাদা আলাদা করে ভুল খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে? উই রাইট বাই ইঙ্ক, ঠিক আছে? বাই ইঙ্ক, এটা হচ্ছে যে বাই ইঙ্ক হয় নাকি উইথ ইঙ্ক হয়, ঠিক আছে? আমরা দেখি প্রত্যেকটা সেন্টেন্স আগে পড়ে দেখি। অ্যান আকবর ইজ নট বর্ন ইন এভরি এজ, অর্থাৎ একজন আকবর সবসময় জন্ম নেয় না, ঠিক আছে? আকবর তো বিখ্যাত একজন মানুষ, এই আকবর সবসময় জন্ম নেয় না। তারপরে কি বলতেছে, মোর হি গেটস মোর হি ওয়ান্টস, যত বেশি সে পায় তত বেশি সে চায়। তারপর বলতেছে হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং, অর্থাৎ এইখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই ভুল আছে একটা ব্যতীত, তাই না? কারণ কি, আমাদের সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করা লাগবে। বাট আমাদের দেখে কি মনে হচ্ছে এখানে প্রত্যেকটা সেন্টেন্সই সঠিক, ঠিক আছে? যেমন হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং, এখানে ভুল কি আছে? মোর হি গেটস মোর হি ওয়ান্টস, এখানে ভুল কি আছে? ভুল তো অবশ্যই আছে ভাই, নাইলে তো আমাদের দিত না। এখানে যে কোনো একটা সঠিক আছে। তো আমরা যদি প্রথমটা দেখি, উই রাইট বাই ইঙ্ক, এখানে হচ্ছে যে বাই হবে না, আমরা বাই দেবো না, এখানে হচ্ছে রাইট উইথ, ঠিক আছে? এই জন্য এটা ভুল। তারপরে হচ্ছে মোর হি গেটস মোর হি ওয়ান্টস, এখানে প্রত্যেকটার আগে TAC দি ইউজ হবে, এই জন্য এটা ভুল। তারপরে হচ্ছে হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং, হি গট হয় না, হি হ্যাজ গট, ঠিক আছে? হি হ্যাজ গট দ্য ওয়ার্ক বাই ডুইং। তো এখানে এই বাকি 3টা সেন্টেন্সই ভুল আছে, শুধুমাত্র বি নম্বর ব্যতীত। এখানে বলতেছে অ্যান আকবর ইজ নট বর্ন ইন এভরি এজ, মানে বারবার জন্ম নেয় না বা সবসময় জন্ম নেয় না একজন আকবর, ঠিক আছে? এই সেন্টেন্সটা কারেক্ট, অর্থাৎ আমাদের সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে। এটা হচ্ছে 24 নম্বর, ঠিক আছে? 25 নম্বরে কি আসে? 25 নম্বরে আমরা দেখি যে অ্যান্টোনিম, আবার সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে চলে এসেছি আমরা। দ্য ইনডিফারেন্স, ঠিক আছে? এই ইনডিফারেন্সের অ্যান্টোনিম কোনটা? কম্প্যাশন, কনসার্ন, অ্যানজাইটি, ঠিক আছে? এটা সি না, এটা ই, অ্যানজাইটি, আর্ডর, ঠিক আছে? তো অ্যান্টোনিম সিনোনিম অর্থাৎ ভোকাবুলারি আমাদের মুখস্থ করা লাগবে। এখানেও খুব বেশি এক্সপ্লেনেশনের কিছু নাই, তোমরা যত বেশি ভোকাবুলারি জানবা তত বেশি MCQ সঠিক হওয়ার চান্সেস থাকবে। তো এটা দেওয়ার আমার কারণ হচ্ছে এটা তোমাদের বোঝানো যে আমাদের ভোকাবুলারি থেকে, সিনোনিম অ্যান্টোনিম থেকে কী পরিমাণ প্রশ্ন আসতেছে। তো ইনডিফারেন্সের অ্যান্টোনিম হচ্ছে আর্ডর, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবার আসছে 26। এখন আমাদের বলতেছে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ড্যাশ ওয়াটার, ঠিক আছে? এটা আমাদের প্রথমে বুঝতে হবে যে এটা আমাদের প্যাসিভ ফর্মে রয়েছে নাকি অ্যাক্টিভ ফর্মে রয়েছে, ঠিক আছে? কারণ অক্সিজেন অ্যান্ড ওয়াটার কি করে? পানি তৈরি করে, অর্থাৎ আমাদের বুঝতে হবে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন কি পানি গঠন করে, ঠিক আছে? এটা আমাদের অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আমরা যদি স্বাভাবিক বাংলাটা করি তাহলে কি আসে? অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ড্যাশ ওয়াটার, অক্সিজেন এবং হাইড্রোজেন পানি গঠন করে। আমরা যদি গঠন করা ইংলিশটা ভালোভাবে বসাইতে পারি তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাচ্ছে। তো প্রথমে আমি যেটা বললাম যে এটা হচ্ছে একদম সিম্পল একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখানে আমরা কোনো এদিক ওদিক করবো না, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, ঠিক আছে? ওকে, তো আমাদের প্রথমে রয়েছে কম্পোজ। প্রথমে উত্তর পেয়ে গেছি, কারণ আমরা হচ্ছে যে খুব ভালোভাবে যদি দেখি অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন কম্পোজ ওয়াটার, এইটা হচ্ছে যে একটা নাউন, এইটা একটা নাউন, এটা হচ্ছে স্বতন্ত্র একটা নাউন, এটা হচ্ছে আর একটা স্বতন্ত্র নাউন। এই জন্য আমাদের কী হবে? ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে? তো আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি, বাকিগুলো কেন উত্তর নয় আমরা দেখি। কম্পোজড অফ ওয়াটার রয়েছে, আমাদের অফ রয়েছে, সেজন্য এটা হচ্ছে না। অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন কম্পোজড অফ ওয়াটার হলে এটা প্যাসিভ হয়ে যাচ্ছিল। আর কম্পোজড অফ ওয়াটার মানে ওয়াটার দিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি না, কম্পোজড না, অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন দিয়ে ওয়াটার কম্পোজড, ঠিক আছে? এটা যদি আমরা আসলেই প্যাসিভ করতে চাইতাম তাহলে ওয়াটারটা সামনে আসতো, ওয়াটার ইজ কম্পোজড অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, ঠিক আছে? তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এ।
কম্পোজ। এরপরে 27, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ফোকাস। আমাদের সিঙ্গুলার প্লুরাল এই টপিকটা থেকে ঠিক আছে, তো আমাদের এই টপিকটা থেকে একটা প্রশ্ন আসবেই, এই সিঙ্গুলার প্লুরাল থেকে আমাদের একটা প্রশ্ন আসবেই। এখানে বলা হচ্ছে ফোকাস এর প্লুরাল ফর্ম কোনটা। এইটা হচ্ছে মেমোরাইজ করার বিষয়, এখানে বোঝানোর কিচ্ছু নাই। এখানে এটা দেখে বোঝা যাচ্ছে ফোকাস, এটা ভুল, এটাও ভুল, দেখে বোঝা যাচ্ছে ইদার এটা হবে অথবা এটা হবে। তো আমাদের এটা মনে রাখবো যে ফোকাসের প্লুরাল ফর্ম হচ্ছে নাম্বার সি। ঠিক আছে, এটা আমরা হচ্ছে মেমোরাইজ করে রাখবো। এরপরে নাম্বার 28, হুইচ ওয়ান ইজ দ্য এজেন্ট নাউন অফ ইনভেস্টিগেশন। অর্থাৎ ইনভেস্টিগেশন নিজে একটা নাউন, লাস্টে TION রয়েছে, এটা নিজেই নাউন। এটার এজেন্ট নাউন অর্থাৎ এর কর্তাকে, ইনভেস্টিগেশনের কর্তা নাউনটাকে। ঠিক আছে, এজেন্ট নাউন অর্থাৎ কর্তা নাউন। দেখি ইনভেস্টর, যে ইনভেস্ট করে, এটার সাথে কোনো কানেকশনই নাই, এটা কাটা। তারপরে হচ্ছে ইনভেস্টিগেটর, এটা হইতে পারে। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা ভাই কি ইনভেস্টিগেশন আর ইনভেস্টমেন্ট দুইটা ডিফারেন্ট জিনিস, এটা কাটা। তারপরে ইনভেস্টিগেশন, এটা নিজেই ইনভেস্টিগেশন রয়েছে। তো এটার কর্তা নাউন হচ্ছে যে একটা ব্যক্তি হওয়া লাগবে অবশ্যই। এজেন্ট নাউন মানে কি, কর্তা নাউন মানে কি, একটা ব্যক্তি হওয়া লাগবে। তো ইনভেস্টিগেশন তো নিজে ব্যক্তি না, ঠিক আছে। ইনভেস্টিগেটর অর্থাৎ যে ইনভেস্টিগেশন করে, ঠিক আছে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো আমাদের টেকনিক্যালি 28টা প্রশ্নের উত্তর করা কমপ্লিট, বাট আমাদের একটা প্যাসেজের রিলেটেড প্রশ্ন আমাদের মিস হয়ে গেছে, সেটা আমরা দেখব। প্যাসেজটা যদি আমরা মনে রাখতে পারি, যদি মনে না থাকে আমরা ক্লাসে শুরুতে চলে যাব, যে হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেইনস ট্রু ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সট্র্যাক্ট। এই প্রশ্নটা থাকবে আশা করা যায়, যদি কোনো প্যাসেজ থাকে এই প্রশ্নটাই থাকবে যে এই হচ্ছে যে পুরো প্যাসেজটার ভিতরে কোন ইনফরমেশনটা সঠিক এই পুরো প্যাসেজ সম্পর্কে। এক কথায় অপশন এতে রয়েছে অ্যান্ডস ইউজ দ্য সেম চ্যানেলস অফ কমিউনিকেশন অ্যাজ হিউম্যান ডু। আমরা কি এটা পেয়েছি? আমরা বুঝেছিলাম যে ইভেন হিউম্যান তো নাই ওইখানে, হিউম্যান রিলেটেড কোনো কথাই নাই, এটা বাদ এমনিতে। তারপরেও বলি প্যাসেজটা যারা মনে নাই আমি আরেকবার মনে করাই দিই। অ্যান্ডসদের যে ইন্টেলেকচুয়াল একদম বুদ্ধিবৃত্তি বা ওদের যে একদম হচ্ছে যে কি অন্য লেভেলের ইন্টেলিজেন্স, এটা বোঝানোই হচ্ছে এই প্যাসেজের একটা থিম ছিল আমার যতদূর মনে পড়ে। তোমরা আবার ক্লাসটা শুরু থেকে দেখে নিও। তো এখানে হিউম্যান রিলেটেড যেহেতু কোনো প্রশ্নই নেই, এটা আমাদের একদম ভুল। পরে বলতেছে অ্যান্ডস ডেমনস্ট্রেট সার্টেন স্পার্কস অফ ইন্টেলিজেন্স হুইচ আর লাইক দোজ অফ হিউম্যানস। অর্থাৎ এই সেন্টেন্সটা হুবহু আমাদের বইয়ের, সরি বই না, প্যাসেজ, হুবহু প্যাসেজের মধ্যে এই লাইনটা আছে। পরে আর আমার কিছু দেখা লাগছে না। সিটি লাইফ এখানে নাই। ডি নম্বরে এখানে হচ্ছে যে ইভলিউশনের কোনো বিষয়ই নাই, এটাও বাদ। ঠিক আছে, তো আমাদের এইটা হচ্ছে হুবহু একদম প্যাসেজের মধ্য থেকে দিয়েছে, এটা আমাদের জন্য সহজে হয়ে গেছে। তো এই ছিল আজকের টোটাল ক্লাস। আমি যারা রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে পরীক্ষা দিবা তোমাদেরকে বলতে চাই, খুব বেশি সময় নেই, একদম ক্যালকুলেটিভভাবে আমি যে টপিকগুলো দিয়েছি এই টপিকগুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট ইংলিশের জন্য। ঠিক আছে, মানে একদম কনফার্ম যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে একদম রিপিটেডলি, আমি শুধু সেই টপিক দিয়ে মাত্র 28টা প্রশ্ন সলভ করে দেখালাম কিভাবে আমরা হচ্ছে পরীক্ষার হলে থিঙ্ক করব। আমি যদি এটা সামারাইজ করে বলতে চাই তাহলে শুরুতেই আমি বলবো যে পরীক্ষার হলে যাওয়ার পরে ইংলিশ প্রশ্ন দেখে, প্যাসেজ দেখে এড়িয়ে চলে আসার দরকার নাই। কারণ ভালো রেজাল্ট করতে গেলে, আমি আবার বলতেছি, ভালো রেজাল্ট করতে গেলে অ্যান্ড একটা সিট কনফার্ম করতে হলে তুমি কখনোই 5টা MCQ ছেড়ে আসতে পারবা না। ঠিক আছে, বাট আই উড রিকমেন্ড যে যেইখান থেকে প্যাসেজটা থাকবে, এই যে প্যাসেজ থাকতেছে না ইংলিশের, এই প্যাসেজের পরেই 4 থেকে 5টা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, 4 থেকে 5টা যে কোয়েশ্চেন থাকে এইটা হচ্ছে যে আমরা কম্পারেটিভলি পরে অ্যান্সার করার চেষ্টা করব। অর্থাৎ এই 28টার মধ্য থেকে যেই 4-5টা প্রশ্ন আমাদের হচ্ছে প্যাসেজ থেকে আসবে, এই 4-5টা প্রশ্ন আমরা কম্পারেটিভলি পরে অ্যান্সার করার ট্রাই করব, যদি প্যাসেজটা আমাদের আনকমন হয়। আর সম্ভাবনা আছে আমাদের এটা আনকমনই হবে বেশি। ঠিক আছে, কারণ হচ্ছে যে এটা কমন দেয় না। তো প্যাসেজের রিলেটেড যে 4-5টা প্রশ্ন, এটা 28টার মধ্যে সব থেকে শেষে করব। কখন করব? শেষে। হ্যাঁ, প্রথমে গ্রামেটিক্যাল, তারপরে হচ্ছে যদি প্রিপোজিশন কমন আসে, তারপরে হচ্ছে ভোকাবুলারি, স্পেলিং, এগুলো যদি কমন আসে, এগুলো আস্তে আস্তে করতে করতে, গ্রামেটিক্যাল জিনিস করতে করতে দেন একদম লাস্টে প্যাসেজ পড়বো যদি সময় থাকে, ভালোভাবে পড়বো। সময় কম থাকলে অল্প অল্প পড়বো। মানে হবে কি যে আমি যখন অন্য 24টা সলভ করে ফেলতেছি, তখন আমার একটা সময়ের উপরে ডিপেন্ড করে আমি প্যাসেজটা পড়ার একটা হিসাব পাবো, তাই না? যে আমার যদি সময় থাকে 4 মিনিট, আমি তাহলে কিভাবে পড়বো, আর যদি সময় থাকে 14 মিনিট তাহলে কিভাবে পড়বো, ডিফারেন্সটা আমরা বুঝি, তাই না?
তো আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা হচ্ছে প্যাসেজের 4-5টা প্রশ্ন একদম শেষে করার ট্রাই করো। আর বাংলা জিকে এই দুইটা যদি খুব ভালো হয় তাহলে যেগুলো শিওর না ইংলিশের জন্য ওইগুলো দেখার দরকার নেই, দেখার দরকার নেই মিন্স রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটে কয়টা এমসিকিউ হইলে সিট কনফার্ম হইতে পারে? 80টা এমসিকিউ এর মধ্যে আমি তোমাকে বলবো যদি 45 থেকে 50টা কারেক্ট করতে পারো অ্যান্ড মাইনাস কম খাও তাহলে একটা সিট আশা করা যায় যে পাওয়া যাবে, একদম সেফ একটা জোন, মানে কাটমার্ক এরকম হইতে পারে। আমরা চেষ্টা করবো যে 45 থেকে 50টা সঠিক করে আসার জন্য, আর মাইনাস মার্কিং যাতে খুব বেশি আমাদের এফেক্ট না ফেলতে পারে, ঠিক আছে। তো ইংলিশের এই 28টা প্রশ্ন আশা করি কাজে লাগবে। এর কারণ হচ্ছে যে টপিক, অ্যাটলিস্ট টপিক থেকে আমাদের কমন আসবে। মানে আমি যেই টপিকগুলোর কথা এখানে দিয়েছি খুব বেশি টপিক না, খুবই কম টপিক, এইগুলা থেকে প্রশ্ন আসবে আশা করা যায়। কিছু মানে ডিফারেন্ট জিনিস চলে আসে, নতুনত্ব থাকে প্রতি বছরই, বাট মেজর প্রশ্ন এই টপিকগুলো থেকে আসবে ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক শুভকামনা, আর সময় নষ্ট না করে সবাই পড়তে বসো। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।